আমাদের অনেকের কাছেই চুইংগাম খাওয়া খুব সাধারণ একটি ব্যাপার, কিন্তু পৃথিবীর বুকে এমন একটি উন্নত এবং সুন্দর দেশ আছে যেখানে এই সাধারণ চুইংগাম কেনা বা বিক্রি করা আইনত প্রায় সম্পূর্ণ অসম্ভব। দেশটিকে আমরা সবাই চিনি, সেই দেশটির নাম হলো সিঙ্গাপুর। দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি তার কঠোর আইনকানুন এবং অবিশ্বাস্য রকমের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সারা বিশ্বে পরিচিত। কিন্তু কেন একটি সামান্য চুইংগামকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা জারি করতে হলো সিঙ্গাপুরকে? এর পেছনে রয়েছে এক রোমাঞ্চকর এবং অবাক করা ইতিহাস। এটি শুধু একটি মিষ্টি খাবারের ওপর নিষেধাজ্ঞা নয়, বরং এটি পুরো জাতিকে সুশৃঙ্খল করার পেছনে এক বিশাল লড়াইয়ের গল্প। জ্ঞানলোকের এই পর্বে আলোচনা করা হবে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ হওয়ার পেছনের সেই অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর ইতিহাস নিয়ে, যা আপনাকে চমকে দেবে। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। কেন চুইংগামের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত শতাব্দীর 60 বা 70 দশকে সিঙ্গাপুর কিন্তু আজকের মতো এত আধুনিক এবং উন্নত ছিল না। সে সময় এটি ছিল অন্য সব সাধারণ উন্নয়নশীল দেশের মতনই একটি দেশ। কিন্তু দেশটির তৎকালীন দূরদর্শী নেতা এবং আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ স্বপ্ন দেখেছিলেন এমন একটি দেশ গড়ার, যা হবে পুরো পৃথিবীর জন্য একটি উদাহরণ। তিনি বিশ্বাস করতেন একটি দেশের উন্নতির প্রথম শর্ত হল পরিচ্ছন্নতা এবং নাগরিকদের শৃঙ্খলা। যদি একটা শহর পরিষ্কার থাকে, তবে সেখানে বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আসবেন, পর্যটকরা ঘুরতে আসবেন এবং দেশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। এই চিন্তা থেকেই তিনি পুরো দেশ জুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। আর এই পরিচ্ছন্নতার পথেই একদিন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো চুইংগাম। 80 দশকের দিকে সিঙ্গাপুরে চুইংগামের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পায়। বিশেষ করে স্কুল কলেজের তরুণদের মধ্যে এটি ফ্যাশনে পরিণত হয়। কিন্তু সমস্যা হলো, চুইংগাম চিবানোর পর মানুষ এটিকে যেখানে সেখানে ফেলতে শুরু করলো, যার কারণে পুরো শহরের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছিল। মানুষ চুইংগাম চিবিয়ে রাস্তায়, পার্কের বেঞ্চে, ফুটপাতে, এমনকি বহুতল ভবনের লিফটের বোতামে চুইংগাম আটকে রেখে চলে যেত। সিঙ্গাপুরের আবহাওয়া গরম ও আর্দ্র হওয়ার কারণে এই আঠালো চুইংগামগুলো সহজে শুকাতো না এবং চারপাশের ধুলাবালি মিশে কালো কুৎসিত দাগ তৈরি করত। এই নোংরা পরিবেশ দেখে সিঙ্গাপুরের সাধারণ নাগরিক এবং পরিচ্ছন্নতা কর্মীরা ভীষণ বিরক্ত হয়ে পড়েছিলেন, কারণ সাধারণ ঝাড়ু দিয়ে এই আঠা পরিষ্কার করা ছিল প্রায় অসম্ভব। এটি তুলতে বিশেষ ধরনের রাসায়নিক এবং অনেক পরিশ্রমের প্রয়োজন হতো। শহরের এই বিশৃঙ্খল অবস্থা দেখে সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি যখন দেখলেন যে হাজার চেষ্টা করেও মানুষের এই বাজে অভ্যাস পরিবর্তন করা যাচ্ছে না, তখন তিনি 1983 সালেই চুইংগাম নিষিদ্ধ করার একটি প্রাথমিক প্রস্তাব করেন। কিন্তু সে সময় সরকারের অন্য অনেক মন্ত্রী এবং কর্মকর্তারা এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। তাদের যুক্তি ছিল চুইংগাম একটি খুবই সাধারণ খাবার এবং এটি নিষিদ্ধ করলে মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। তাছাড়া আন্তর্জাতিক মহলে সিঙ্গাপুরের ভাবমূর্তিও নষ্ট হতে পারে যে সামান্য একটি খাবারের জন্য এত কঠোর আইন করা হয়েছে। ফলে সে যাত্রায় চুইংগাম বেঁচে যায়। তবে সমস্যা মোটেও কমেনি। দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। 1987 সালে সিঙ্গাপুরে এক যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থার সূচনা হয়, যাকে বলা হয় এমআরটি বা ম্যাস র্যাপিড ট্রানজিট। এটি মূলত দেশটির আধুনিক ট্রেন বা মেট্রো রেল ব্যবস্থা। এই ট্রেন চালু করতে সিঙ্গাপুর সরকারের প্রায় 13,500 কোটি টাকা খরচ হয়েছিল। পুরো দেশের মানুষ যেন খুব সহজে এবং দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারেন, সেজন্য এই ব্যবস্থা করা হয়। এই ট্রেনের দরজাগুলো ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয়, যা সেন্সরের মাধ্যমে নিজে নিজেই খুলত এবং বন্ধ হতো। কিন্তু কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষ এই আধুনিক ট্রেনের দরজার সেন্সরের উপর চিবানো চুইংগাম লাগিয়ে দেওয়া শুরু করলো। এর ফলে সেন্সরগুলো কাজ করা বন্ধ করে দেয় এবং ট্রেনের দরজা ঠিক মতো খুলত না এবং পুরো ট্রেন চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটে। হাজার হাজার মানুষ সময় মতো কাজে পৌঁছাতে পারছিল না এবং পুরো দেশের যোগাযোগ ব্যবস্থায় ঝামেলা তৈরি হতো। ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটার পর সিঙ্গাপুর সরকারের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা বুঝতে পারেন যে শুধু অনুরোধ বা সচেতনতা তৈরি করে এই সমস্যার সমাধান করা যাবে না।
অবশেষে 1992 সালের জানুয়ারি মাসে সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী গো চোক টং চুইংগামের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন। এই আইনের অধীনে সিঙ্গাপুরের চুইংগাম আমদানি করা, তৈরি করা এবং বিক্রি করা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়। হঠাৎ এই আইনের ফলে দেশের সমস্ত দোকানপাট থেকে রাতারাতি চুইংগাম হাওয়া হয়ে যায়। পুলিশ ও শুল্ক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় যেন কোনোভাবেই দেশের ভেতরে এই পণ্য প্রবেশ করতে না পারে। সিঙ্গাপুরের এই আইনটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ ছিল না, বরং এর বাস্তবায়ন ছিল অত্যন্ত কঠোর। কেউ যদি অবৈধভাবে চুইংগাম আমদানি করার চেষ্টা করে বা দোকানে বিক্রি করে, তবে তার জন্য বিশাল শাস্তির বিধান রাখা হয়। প্রথমবার এই অপরাধ করলে বাংলাদেশি টাকায় প্রায় 81 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ 2 বছরের জেল হতে পারে। আর যদি কেউ বারবার এই অপরাধ করে, তবে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে প্রায় 1,62,00,000 টাকায় গিয়ে দাঁড়াতে পারে এবং জেলও হতে পারে। এমনকি যদি কোনো ব্যক্তি রাস্তায় চুইংগাম বা অন্য কোনো ময়লা ফেলে, তবে তাকে প্রথমবার প্রায় 1,62,000 টাকা জরিমানাও করা হয়। এই কঠোর শাস্তির ভয়ে মানুষ চুইংগাম চেবানো তো দূরের কথা, এটি মুখে নিয়ে রাস্তায় বের হওয়ার সাহসও হারিয়ে ফেলে। নিষেধাজ্ঞা জারির পর প্রায় 1 দশক সিঙ্গাপুরে কোনো ধরনের চুইংগাম পাওয়া যেত না। কিন্তু 2003 সালের দিকে এসে এই আইনে সামান্য একটু পরিবর্তন আনতে হয়। সে সময় সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল। আমেরিকার চুইংগাম প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের সরকারের মাধ্যমে সিঙ্গাপুরের উপর চাপ সৃষ্টি করে যেন এই নিষেধাজ্ঞা কিছুটা হলেও তুলে নেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর সিঙ্গাপুর সরকার একটি মধ্যপন্থা অবলম্বন করেন। 2004 সাল থেকে তারা শর্ত সাপেক্ষে কিছু বিশেষ ধরনের চুইংগাম বিক্রির অনুমতি দেয়, তবে এটি সাধারণ মানুষের জন্য নয়, বরং সম্পূর্ণ চিকিৎসা সংক্রান্তের কারণে। বর্তমানে সিঙ্গাপুরে যদি কেউ চুইংগাম কিনতে চায়, তবে তাকে অবশ্যই কোনো ফার্মেসি বা ডেন্টাল ক্লিনিকে যেতে হবে। এই চুইংগামগুলো সাধারণ কোনো মিষ্টি চুইংগাম নয়, বরং এগুলো হলো নিকোটিন গাম, যা মানুষকে ধূমপান ছাড়তে সাহায্য করে, অথবা দাঁতের সুরক্ষার জন্য সুগার ফ্রি ডেন্টাল গাম। তবে এই চুইংগাম কেনার নিয়মটিও বেশ জটিল। প্রথমে আপনাকে একজন নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে এবং চুইংগাম কেনার সময় আপনার পরিচয়পত্র বা পাসপোর্ট নাম্বার ফার্মেসিতেও জমা দিতে হবে। ফার্মেসি মালিকদের সেই ক্রেতার নাম ঠিকানা সরকারি খতিয়ানে লিখে রাখতে হয়। কোনো ফার্মেসি যদি এই নিয়ম অমান্য করে প্রেসক্রিপশন ছাড়া কারো কাছে গাম বিক্রি করে, তবে সেই ফার্মেসির মালিকের বড় অঙ্কের জরিমানা এবং জেলও হতে পারে। এই কঠোর আইনটি চালু করার পর সিঙ্গাপুরের চেহারা চিরতরে বদলে গেছে। আজ যদি আপনি সিঙ্গাপুরে ঘুরতে যান, তবে দেখতে পাবেন চারপাশটা কত সুন্দর এবং ঝকঝকে। ট্রেনের দরজাগুলো এখন আর চুইংগামের কারণে আটকে যায় না। পাবলিক বাসের সিটগুলো থাকে একদম পরিষ্কার এবং ফুটপাতে কোনো কালো আঠালো দাগ নেই। সিঙ্গাপুর সরকার চুইংগাম পরিষ্কার করার পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ও শ্রম ব্যয় করত, তা এখন দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব হচ্ছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা সিঙ্গাপুরের এই পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হন এবং এর কৃতিত্ব অনেকটাই যায় ওই একটি সাহসী সিদ্ধান্তের ওপর। চুইংগাম নিষিদ্ধ করার এই পুরো ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। এটি প্রমাণ করে যে একটি সমাজ বা দেশকে সুন্দর করতে হলে মাঝে মাঝে ব্যক্তিগত ছোটোখাটো কিছু আনন্দ বা অভ্যাস ত্যাগ করতে হয়। সিঙ্গাপুরের মানুষ এই আইনটিকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছে, কারণ তারা চুইংগাম চেবানোর চেয়ে একটি পরিষ্কার ও সুন্দর দেশে বসবাস করাকে বেশি মূল্যায়ন করে। আজ সিঙ্গাপুর যে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং পরিচ্ছন্ন দেশ হতে পেরেছে, তার পেছনে রয়েছে নাগরিকদের এই নিয়ম মেনে চলার মানসিকতা। সামান্য একটি চুইংগামের গল্প আসলে আমাদের মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা এবং সচেতনতাই পারে একটি সাধারণ সমাজকে অসাধারণ ও অনুকরণীয় করে তুলতে।